নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সুবোধ ঘোষের লেখা উপন্যাস সুজাতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ তথা অন্তিম পর্ব। যে ভুলের ভয় কঠিন করে রেখেছিল অম্বির মনের আবরণ, যার জন্য সেদিন অম্বিকে ঠিক বুঝে উঠতে পারেনি অধীর, সেই ভুলের মিথ্যাকে বুঝতে পারে অম্বি। সে মিথ্যাকে তুচ্ছ করবার সাহসও যেন মনের ভেতর হঠাৎ জেগে উঠে আসতে থাকে। ব্যারাকপুরের গান্ধীঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে একা একা ওপারের সন্ধ্যাকাশের রং দেখছিল অম্বি। নিজেই জানে না কেন সে আজকাল একা একা এইভাবে কিসের জন্য এখানে আসে। গঙ্গার ঢেউয়ের শব্দের মধ্যে কি কোনো সান্ত্বনা আছে? বিকাল হয়ে এসেছে। হঠাৎ চারুবালার কাছে গিয়ে অম্বি বলে, আমি একবার গঙ্গার ঘাটে বেরিয়ে আসি আম্মি। একা যাবি? হ্যাঁ। তাহলে যা। অম্বি চলে যেতেই উপেন রাগ করে চারুবালাকে বলেন, খুবই খারাপ লক্ষণ চারু। তার মানে? চারু আতঙ্কিত হন। অম্বির মনে বড় বেশি সাহস জেগেছে, এসব ভালো নয়। চারু আশ্চর্য হয়ে বলেন, তুমি কি মেয়েটাকে কোনো সন্দেহ করছো? চেঁচিয়ে ওঠে উপেন, হ্যাঁ, ও আজকাল আমাদের অপমান দেখতে ভালোবাসে। যে গান শুনে আমার মনের সব গর্ব জব্দ হয়ে গেল, সেই গান শুনতে গেল অম্বি। শত হোক পরের মেয়ে। চারু বলে, কিছুই বুঝতে পারছি না। একটা সন্ন্যাসী গঙ্গার ঘাটে গান গাইছিল, জাতের বড়াই করো কেন মানুষ, ভগবানের কাছে কেউ ছোট আর কেউ বড় নয়। শুনে তোমার ওই অম্বির চোখে মুখে কি আনন্দ, যেন আমাকে ঠাট্টা করার জন্যই। এই কথা সত্যি, পরের মেয়ে কখনো আপন মেয়ের মতো হতে পারে না, কিন্তু তার জন্য দুঃখ করেও কোনো লাভ নেই। বড় হয়েছে, বয়স হয়েছে, এখন নিজের স্বার্থ বুঝে নিয়ে যদি পর হয়ে যায়, ভালোই, ওকেও দোষ দিই না। সেদিন আরেকটি রহস্য কল্পনাও করতে পারেনি অম্বি। কখন অম্বিকে পথে দেখতে পেয়ে আর অনুসরণ করে অধীরও নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছে। চমকে ওঠে অম্বি, আপনি কেমন করে এখানে এলেন? অধীর হাসে, মনে মনে টের পেয়ে। অম্বি হাসে, কখনো না। তাহলে রমার কাছ থেকে খবর পেয়ে এসেছি। তাই বলুন। কত গল্প করে অধীর, মুগ্ধ হয়ে শুনতে থাকে অম্বি। গান্ধী নামে এক মহাপুরুষের সারা জীবনের এক সত্য আগ্রহের কথা বলছে অধীর। এক অন্তজা অস্পৃশ্যাকে ঘরের লক্ষ্মী রূপে, লক্ষ্মী নাম দিয়েই আপন কন্যা রূপে গ্রহণ করেছিলেন যে মহামানব, তার নাম স্মরণ করিয়ে দিচ্ছে এই ঘাট। গান্ধীঘাটের কাছে বোধিবৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে আর অধীরের কাছে গল্প শুনে ধন্য হয়ে যায় অম্বির প্রাণের সব কৌতূহল। বুদ্ধ যে মহাপুরুষের নামের পুণ্য ধারণ করে রেখেছে এই বটের ছায়া, সেই মহাপুরুষ ছোট বড় ভেদ অস্বীকার করে গিয়েছেন। কত অস্পৃশ্যা ও অন্তজাকে তিনি মহীয়সীর সম্মান দিয়ে গিয়েছেন। শুনতে শুনতে এই বোধি বটের ছায়ার স্নিগ্ধতাকেও পুণ্যময় বলে মনে হয় অম্বির। ভুল ভেঙে যায়, পূর্ণ হয় বিশ্বাসের দীক্ষা। না, তারও অধিকার আছে, শুধু এই পৃথিবীর তরুলতার ফুলকে ভালোবাসার নয়। ভাবতে গিয়ে লজ্জা পায়, কিন্তু নিজের অন্তরের আনন্দের মধ্যেই বুঝতে পারে অধীরকেও ভালোবাসার অধিকার তার আছে। আর অধিকার যখন আছে, তখন সেই ভালোবাসার মানুষের হাতে হাত রেখে আর কানে কানে একটা বিস্ময়ের উপহার দিতে পারবে না কেন অম্বি? এমন কুণ্ঠার কোনো অর্থ হয় না, কিন্তু এখানে এত মানুষের চোখের সামনে কেমন করে তার হাতে হাত রাখা যায়? একটি নিভৃত কি পাওয়া যায় না? এত আনমনা হয়ে কি ভাবছ অম্বি? অধীরের প্রশ্ন শুনে চমকে ওঠে অম্বি, ব্যস্তভাবে বলে, চলুন এবার বাড়ি ফিরে যাই। এতক্ষণ আমিও আনমনা হয়ে একটা কথা ভাবছিলুম। কি কথা? তোমাকে এত ভালো লাগলো কেন?
অম্বি বলে, চলুন, অনেক দেরি হয়ে গেল। অধীর হাসে। এর কোনো কারণই যে বুঝে উঠতে পারছি না। আজ এখানে কিসের জন্য এত বেশি ভিড়, কিছু বুঝতে পারছি না। যদি জানতাম যে আমাকেও তোমার এই রকমই ভালো লাগে, তবে সামনের পিছনের ও আশেপাশের এত জীবন্ত চক্ষুওয়ালা ভিড়টাকেই যেন হঠাৎ তুচ্ছ করে অম্বির একটা হাত ধরে ফেলে অধীর। ছি, এ কি করছেন? যেন হঠাৎ ভয় পেয়ে শিউরে উঠেছে অম্বি। হাত ছাড়িয়ে নিয়ে আরো ব্যস্তভাবে বলে, চলুন, আমি হয়তো এতক্ষণে খুব ভাবতে আরম্ভ করেছেন। কি অদ্ভুত আর কিরকম নিষ্ঠুর যেন অম্বির এই কুণ্ঠা। গঙ্গার ঘাটে লোকের মেলার মধ্যে অম্বির সঙ্গে বেড়াতে বেড়াতে অম্বিকে যেসব কথা বলে অধীর, তার কিছুই কি বিশ্বাস করতে পারেনি অম্বি। তবে কেন অমন করে হাত সরিয়ে নিল? অনেক কিছুই কল্পনা করে অধীর, কিন্তু কোনোটিকেই অম্বির ওই অদ্ভুত ভীরুতার কারণ বলে মনে হয় না। তবে ওটা কি অম্বির মনের একটা লজ্জার বাধা? কিন্তু ওই মেয়ের মনকে তো এমন কিছু লাজুক বলে মনে হয় না। চোখ দুটো ভীরু নয়। অধীরের মুখের বেপরোয়া কথাগুলি শুনবার সময় ব্যস্ত অপলক হয়ে তাকিয়ে থাকে সে দুটি চোখ। ভালোবাসার কথা শুনতে যার কোনো সংকোচ নেই, সে কেন হাত সরিয়ে নেয়? কেন বারবার সে একই কথা বলে? আপনি না বুঝে বড় ভুল করছেন অধীরবাবু। গঙ্গার ঘাটে অম্বির পাশে দাঁড়িয়ে অমন সুন্দর সূর্যাস্ত দেখবার আনন্দের মধ্যেও যেন একটা ফাঁকি ছিল। কাঁটার মতো মনের ভিতর বিঁধছে সেই ফাঁকি। অম্বির চোখের চাহনি আর মুখের চেহারাটি তো বেশ স্বচ্ছ আর সরল, কিন্তু অম্বির নিজে যেন ঠিক তার বিপরীত। একটা রহস্য, একটা খামোকা ভয়ের খেয়াল। ভালোবাসার কথা শুনতে ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা বলতে পারে না। কাছে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, কিন্তু হাত ধরতে গেলেই যেন চমকে ওঠে আর সরে যায়। ভাবতে গিয়ে নিজেরই উপর রাগ করে যেন নিঝুম হয়ে যায় অধীরের মন। অম্বি নামে ওই মেয়েকে ভালোবাসার অধিকার তার আছে, কিন্তু ভালোবাসলেই কি ভালোবাসা পাওয়ার অধিকার এসে যায়? সন্দেহ হয়। অধীরের জীবনে হঠাৎ বোধহয় বড় কঠিন একটা ভুল হয়ে গেল। কোনো নারীকে না ভালোবেসেও জীবন বেশ সহজে, আনন্দে ও হেসে হেসে দিন কাটিয়ে দিতে পারে। অধীরের এই ধারণার অহংকার শাস্তি পাবে আর জব্দ হবে বলেই বোধহয় অম্বির সঙ্গে অধীরের দেখা হয়েছিল। ভুলতে পারা যায় না, এবং চেষ্টা করেও বোধহয় ভুলতে পারা যাবে না। অম্বি নামে ওই মেয়ের চোখ, মুখ, চলা বলা আর হাসি, হর্ষ ও গম্ভীরতা দিয়ে তৈরি করা অদ্ভুত এক মধুরতার ছবিকে। সন্ধ্যাকাশের আভা যখন ওর মুখের ওপর লুটিয়ে পড়ে, তখন মনে হয় ওই মেয়ে যেন রঙিন আকাশেরই এক টুকরো শোভা। মৃদু বাতাসের ছোঁয়া লেগে ওর কপালের কাছে কালো চুলের গুচ্ছ যখন আধভাঙা হয়ে ফুরফুর করে, তখন মনে হয় এই মেয়ে যেন একটি মালতী লতা। অধীরের মুখের কথাগুলি শুনতে শুনতে ওর চোখ দুটো অপলক হয়ে যায়। তখন মনে হয় যেন একটা ভরা নদীর প্রাণ শান্তভাবে জোয়ারের শব্দ শুনছে। নিজেকেই প্রশ্ন করে অধীর। তার লজিক পড়া আর সায়েন্স জানা মনের সব যুক্তি বুদ্ধি কি তবে সত্যিই একটা মোহের মধ্যে পড়ে বোকা হয়ে গেল? কেন ভালো লাগে অম্বিকে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না অধীর, এবং ভাবতে গিয়ে মনের ভিতরে যেন যত উদ্ধত তর্ক আর যুক্তিগুলি নিজের দুর্বলতার লজ্জায় ছোট হয়ে যায়। অম্বির চেয়ে কত বেশি সুন্দর মেয়ে এই পৃথিবীতে আছে। রমাই তো অম্বির চেয়ে দেখতে বেশি সুন্দর। অম্বির চেয়ে বেশি লেখাপড়া জানা শত শত মেয়ে শ্যামবাজারে আর ব্যারাকপুরেও আছে। এই জীবনে কত মেয়ের সঙ্গে অধীরের আলাপ পরিচয়ও হয়েছে, কিন্তু কোনোদিন তো কোনো পরিচিতার সুন্দর মুখ স্মরণ করে অধীরের মনে ভাবনার কোনো উত্তাপ, কোনো লজ্জা আর কোনো আগ্রহের চঞ্চলতা জেগে ওঠেনি। তবে অম্বি কেমন করে আর কিসের জোরে অধীরের প্রতিক্ষণের নিঃশ্বাসে এই দুর্বার পিপাসা ভরে দিল। উপেনবাবুর পালিতা মেয়ে অম্বি।
বোধহয় উপেনবাবুর কোনো আত্মীয় কুটুম্ব অথবা বন্ধুর মেয়ে। এর চেয়ে বেশি গভীরের কোনো রহস্য কল্পনা করেনি অধীর। অনুমানে যেটুকু ধারণা হয়েছে তাই শুধু জেনে রেখেছে অধীর। অম্বির জন্মের পরিচয় জানবার জন্য কোনোদিন বিশেষ কোনো কৌতূহল অনুভব করেনি। উপেনবাবু এবং চারুবালা এবং দিদিমাও অধীরের কাছে অম্বির জন্ম পরিচয় জানাবার কোনো দরকার অনুভব করেনি। অম্বিকেও কোনোদিন এ বিষয়ে কোনো প্রশ্ন করেনি অধীর। দরকার কি? অম্বি তো এখন সত্যিই উপেনবাবুর মেয়ে। অম্বির বাপ মায়ের পরিচয় জানবার জন্য প্রশ্ন করারও কোনো অর্থ হয় না। শুধু অম্বির মনে ব্যথা দেওয়া হয়। কিন্তু অম্বিকে যেন আজও ঠিক চিনতে পারা গেল না। অম্বি যেন তার জীবনের অনেক কিছু অধীরের কাছে ধরা পড়িয়ে দিয়েও জীবনের কোনো নিবিড় একটা রহস্যকে দুর্লভ রত্নের মতো গোপন করে রাখতে চায়। চৈত্র সন্ধ্যার দমকা বাতাসের মতো হঠাৎ এসে সৌরভ ছড়িয়ে দেয় ঠিকই, কিন্তু তারপরেই যখন দূরে পালিয়ে যায়, খুঁজতে গেলে আর পাওয়া যায় না। রাগ হয় অম্বির ওপর, কিন্তু কি আশ্চর্য, অম্বিকে ভুলে যেতে ইচ্ছে করে না। কেন? অম্বির হাতের সামান্য একটা স্পর্শের জন্য এই ব্যাকুলতা কেন? এই ভালোবাসা আর ভালো লাগা মোহগুলি কি কোনো নিয়মের ধার ধারে না? অধীরকে আনমনার মতো লাইব্রেরি ঘরে নিভৃতে চুপ করে বসে থাকতে দেখে অনেকবার ঠাট্টা করেছিলেন ডক্টর ব্যানার্জি। কি হলো ফ্রেন্ড, কাকে ভাবছো? অধীর হাসে। নিজেকে। ডক্টর ব্যানার্জি বলেন, অর্থাৎ অন্য একজনকে ভাবতে কেন ছাই এত ভালো লাগছে, তাই না? আমি নিজের মনের সমস্যায় ভাবছি ডক্টর ব্যানার্জি। আমিও যে তাই বিশ্বাস করছি। তাহলে এতদিনে সমস্যায় পড়েছ। উইশ ইউ গ্র্যান্ড সাকসেস। বলতে বলতে চলে যান ডক্টর ব্যানার্জি, কিন্তু অধীরের মন থেকে সেই প্রশ্নটা যে চলে যাওয়ার নামও করে না। কেন ভালো লাগে অম্বিকে? মনে হয় অধীরের এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন বোধহয় এই সংসারেই নেই, এবং এই প্রশ্নের উত্তর নেই। যদি ভুল হয়ে থাকে, হোক। এই ভুলের শেষ না দেখা পর্যন্ত বোধহয় ভুল ভাঙবে না। তবে আর দেরি করেই বা লাভ কি? তাড়াতাড়ি একটা হেস্তনেস্ত করে ফেলাই উচিত। অম্বির কাছে গিয়ে অম্বিকে একটি নিভৃতে ডেকে নিয়ে এসে সোজা স্পষ্ট করে জিজ্ঞাসা করতে পারা যায়, আমার ভালোবাসাকে তুমি ভুল মনে করছো কেন? কেন হাত সরিয়ে নাও? কিসের আপত্তি? তার হাতে হাত রাখবার জন্য কেন এই ব্যাকুলতা? ভাবতে গিয়ে নিজের মনকে শত ধমক দিয়েও কেন বোঝাতে পারে না অম্বি, এবং বোধহয় নিজেও বুঝতে পারে না তার এতদিনের ভীতু জীবনটাকে এ কোন ভয়ানক লোভে পেয়ে বসল। ইচ্ছা করে এবং কল্পনা করতেও ভালো লাগে অম্বির হঠাৎ একটা জ্বর এসে শরীরটাকে একেবারে অসহায় করে বিছানার ওপর শুইয়ে রাখুক অন্তত 5টা দিন। আসুক অধীর, অম্বির মুখের করুণ ও উদাস হাসির দিকে তাকিয়ে ছলছল করুক ওর ওই 2 চক্ষু। তারপর হঠাৎ অম্বির একটা হাত টেনে নিয়ে বসে থাকুক অধীর। যদি তাই হয়, যদি সেই সুযোগ পাওয়া যায় এবং কেউ যদি দেখে না ফেলে, তবে অধীরের হাতের সেই ছোঁয়া মনে মনে বরণ করে নিয়ে অম্বির বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে মরে যেতেও ভালো লাগবে। শুধু ঘরের নিভৃতে বসে জাগা মনের ভাবনাগুলির সঙ্গে নয়, মাঝরাতের আর ভোরের ঘুমের স্বপ্নের সঙ্গেও যেন অম্বির মনটা লড়াই করে হাঁপিয়ে ওঠে আর লজ্জা পায়। হঠাৎ ঘুম ভেঙে যায়। বিছানার উপর বসেই শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মুছে শিউরে ওঠে শরীরটা। আহ, স্বপ্নও এত স্পষ্ট হয়! নিজেরই মনের নতুন দুঃসাহসগুলির রূপ দেখে আশ্চর্য হয় অম্বি। বুকের ভিতরে সব নিঃশ্বাসের আনাচে কানাচে, কিংবা বোধহয় এই রক্তধারার মধ্যেই এই দুঃসাহস অনেক অভিমানে লুকিয়ে পড়েছিল। আমি বলেছেন তার দেহের ছোঁয়াকেই ভয় করে উঁচু জাতের পৃথিবীর যত প্রাণ। কি অদ্ভুত নিষ্ঠুর ভয়! গাছের পাতা ও ফুলের ছোঁয়াকে কুড়িয়ে নিয়ে বুকে আর মাথায় তুলে নিতে পৃথিবীর কোনো মহাপবিত্রের মনেও কোনো আপত্তি নেই। অম্বির দেহটা কি ওই
পাতার ফুলের চেয়ে কম জীবন্ত? তবে কিসের এই ভয়? অধীরের মনেও কি সেই ভয় আছে? অধীরের মনে ওরকম কোনো ভয় আছে কিনা বোঝা যায় না। বুদ্ধ আর গান্ধীর কথাগুলিকে কি অধীরও সত্যিই বিশ্বাস করে, কিংবা অধীরের কাছে ওসব কথা শুধু কতগুলি গল্পের কথা? ভুলেও তো একবার অধীর কথা নিজের মনের জোর নিয়ে বলতে পারল না যে ঠিকই বলেছিলেন বুদ্ধ আর গান্ধী, জন্ম আর জাতির জন্য মানুষ বড় হয় না, ছোটও হয় না। সত্যি অম্বির মনের চিন্তাগুলি যেন মাঝে মাঝে একটা দুঃসহ অভিমান সহ্য করতে চেষ্টা করে। মানুষ না হয়ে বাগানের একটা চন্দ্রমল্লিকা হয়ে জন্ম নিলেই তো ভালো ছিল। তাহলে সারা পৃথিবীর চোখের সামনে অধীরের বুকের উপর লুটিয়ে পড়তে অম্বির জীবনে কোনো বাধা থাকতো না, কোনো অন্যায়ও হতো না। এ কি হলো মনের দশা! সকালবেলার খবরের কাগজের ছবি আর লেখাগুলির উপর চোখ আর মনের আগ্রহ ধরে রাখবার চেষ্টা করেও ধরে রাখতে পারে না অম্বি। মনটা যেন একজনের পায়ের শব্দ শুনবার জন্য ছটফট করছে। কখন আসবে অধীর? আসুক একবার। আজও কি একটি নিভৃতে দাঁড়িয়ে অধীরের মুখের দিকে তাকিয়ে থাকবার সুযোগ পাওয়া যাবে না? অম্বির এই শান্ত দেহটাই যেন বিদ্রোহ করে উঠতে চায়। অধীরকে স্পর্শ করবার তার অধিকার নেই। এই মিথ্যা অভিশাপকে চূর্ণ করে দিতে ইচ্ছা করে। আর আপত্তি করবে না, হাত সরিয়ে নেবে না অম্বি। ভিতরের ঘরে তখন পিসিমা উল্লাসের সঙ্গে এই শুভ সংবাদ জ্ঞাপন করছিলেন যে নাতি তার বিয়ে করতে রাজি হয়েছে। একেবারে স্পষ্ট করে মুখ খুলেই এবার বলেছে। পিসিমা বলেন, আমি জিজ্ঞেস করলুম, তাহলে বল পাত্রী দেখি। নিজের মুখেই বললে পাত্রী দেখাই আছে। বলতে বলতে আহ্লাদে গলার স্বর কেঁপে ওঠে পিসিমার। রমাকে খুবই মনে ধরেছে বুঝতে পারছি। এবার তোমরা একটা দিনক্ষণ ঠিক করো। উপেন বলেন, আর অম্বির জন্য যে পাত্রের সন্ধান পেয়েছিলেন সে তো ঠিকই আছে। আজ বলো আজ, কাল বলো কাল। পাত্র দেখো, দিন ঠিক করো। আলোচনা করতে করতে সকলে বাইরে আসেন। অম্বিকে লক্ষ্য করে চারুবালা বলেন, অধীর যদি আসে তবে এক মুহূর্ত যেন এখানে আর দেরি না করে। একটি কার্ড অম্বির কাছে দিয়ে উপেন বলেন, অধীরের নেমন্তন্ন পত্র, রমাদের কলেজের স্পোর্টস দেখার নেমন্তন্ন। আমরা চললাম, অধীরকে বলবি অবশ্যই যেন যায়। চারুবালা বলেন, বলবি, না গেলে রমা দুঃখ করবে। দেখে চমকে ওঠে অম্বি। অধীর আসছে, কিন্তু না, অসম্ভব। উঁচু জাতের ওই মানুষের মনের একটা ভুল ধারণার সুযোগ নিয়ে তাকে ঠকানো উচিত নয়। তার হাতে হাত রাখা দূরে থাকুক, তার পা ছুঁয়ে প্রণাম করাও উচিত নয়। যদি কোনো দাবি করে অধীর, তবে অম্বি আজ স্পষ্ট করেই বলে দেবে, তোমার দাবি সত্যি, কিন্তু আমি যে মিথ্যা, ক্ষমা করো, এত কাছে এসো না, একটু দূরেই থাকো। বারান্দার এই দিকে এই থামির পাশে যেখানে একা চেয়ারে বসে খবরের কাগজ পড়তে চেষ্টা করছে অম্বি, সেটা যে সত্যি একটা নিবিড় নিরালা। যদি সোজা এসে এখানেই অম্বির কাছে দাঁড়ায় অধীর, ভয় পায় অম্বি। আজ অম্বি তার নিজেরই স্পর্শলোলুপ হাতটাকে বিশ্বাস করতে পারছে না। কে জানে অধীরকেই হতভম্ব করে দিয়ে কোন ভুল করে ফেলবে অম্বি। চেয়ার থেকে উঠে ভিতরে ঘরের দিকে ছুটে চলে যায় সে, যেন একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছে অধীর। আজ স্পষ্ট করে অম্বির কাছে তার জীবনের আকাঙ্ক্ষার কথা ঘোষণা করে দিয়ে যাবে। অম্বি তার জীবনের স্বপ্ন, অম্বি তার জীবনের প্রয়োজন, এর মধ্যে কোনো ভুল নেই। ঘরে কেউ নেই, এমনি একটি অবাধ নিভৃত তৈরি হয়ে আছে, এবং অধীরও এসেছে তার জীবনের আকাঙ্ক্ষা স্পষ্ট করে ঘোষণা করে দেবার জন্য। নইলে শান্তি পাচ্ছে না অধীর। অধীর সোজা অম্বির কাছে এসে দাঁড়ায়। আমি একটুও ভুল করছি না অম্বি। ডাকো তোমার আব্বিকে, ডাকো তোমার আম্মিকে, সবার সামনেই জানিয়ে দিয়ে যাই আমি একটুও ভুল করছি না। কেউ নেই বাড়িতে। তুমিও কি নেই? আমি তো আছি, যাব কোথায়? আমার কাছে। চমকে ওঠে, চুপ করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে অম্বি।
বলো অম্বি, তোমার আপত্তি নেই? যদি একটুও আপত্তি থাকে তবে এখনই বলে দাও। একটুও না অধীরবাবু, এ কথা আমাকে দিয়ে বলিয়ে কি সুখ পাচ্ছেন আপনি? আজও যদি না বুঝে থাকেন তবে কোনোদিনই বুঝবেন না। অধীরের মনের সব বিমর্ষতা মুছে যায়। প্রণাম করে অম্বি। বাধা দেয় অধীর, কিন্তু অম্বি শোনে না। সেদিনের ভুল ক্ষমা করো, আজ তোমাকে ছোবার অধিকার পেয়েছি। কে দিল অধিকার? দিয়েছে আমার মন। আমি একটা স্বপ্ন দেখেছি অম্বি। তোমার খোঁপায় একটি চন্দ্রমল্লিকা, কপালে খয়েরেরটি তারার মতো আঁকা, চাপা রঙের ঢাকাই তাঁতের শাড়ি, তার মধ্যে হাসনুহানার সুগন্ধ। এই সুন্দর মূর্তি নিয়ে তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছ। বলতে পারো আমায় এই স্বপ্নের মানে কি? মানে হলো তুমি সুন্দর। কথা এড়িয়ে যেও না। বলো, কবে ওই স্বপ্নের মতো করে তোমাকে কাছে পাবো? তোমার যেদিন ইচ্ছা। এই মাসেই? এই আষাঢ়ের কোনো শুভ দিনে? বেশ, তাহলে দিদিমাকে বলি। বলো। চলে যাচ্ছিল অধীর। অম্বি হঠাৎ বলে, ইস, কি সাংঘাতিক ভুল! রমাদের কলেজে স্পোর্টসে যাওয়ার জন্য নিমন্ত্রণের কার্ডটা অধীরের হাতে তুলে দিয়ে অম্বি বলে, আপনি বারবার বলেছেন এখনই যাও, অনেক দেরি হয়ে গিয়েছে। অধীর কি যেন ভাবে। অম্বি বলে, যাও, নইলে রমাও দুঃখ করবে। স্পোর্টসের মাঠের একপাশে এক জায়গায় পাশাপাশি চেয়ারে বসে চারুবালা ও উপেন অধীরের প্রতীক্ষা করছিলেন। অধীর কি ভুলেই গেল? কিন্তু পর মুহূর্তে চারুবালা উপেন খুশি হয়ে দেখতে পেলেন অধীর এসেছে। রমার তখন হারেল রেস শুরু হয়েছে। ফার্স্ট হলো রমা। চারুবালা অধীরের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম রমা ফার্স্ট হবে। রমা হাঁপাতে হাঁপাতে এসে প্রশ্ন করে, অম্বি আসেনি? তারপর অধীরকে দেখে ছেলে মানুষী ভঙ্গিতে হঠাৎ বলে ফেলে, আপনি এলেন কেন? উফ, কি ভীষণ লজ্জা করছে আমার। এবার আপনি চলে যান। অধীর হেসে ফেলে। তাহলে আমি চলি? চারুবালা ভ্রুভঙ্গি করে মেয়েকে ধমক দেন। কথা বলার কি ছিরি! ওর কথা তুমি গ্রাহ্য করো না অধীর। চোখ বেঁধে হাঁড়ি ভাঙবার খেলা। রমা লাঠি হাতে হাঁড়ি ফাটাবার জন্য ভুল করে মাঠের কিনারায় এসে পড়ে। চারুবালা ভ্রুকুটি করে হাসতে থাকেন। রমা যেন একটা পাগল অন্ধের মতো আইঠাই করতে করতে বাঁধা চোখ নিয়ে আর লাঠি ঘুরিয়ে এই দিকেই আসছে, অথচ হাঁড়িটা মাঠের মাঝখানে পোস্টের গায়ে নির্বিকার দুলছে। কি বিশ্রী ভুল করছে রমা! ভুল আন্দাজ করছে, যেন আকাশে বাড়ি মারবার জন্য লাঠি তুলেছে। ও কি, ওখানে যে অধীর দাঁড়িয়ে আছে! আসর শুদ্ধ দর্শক হাসতে থাকে। প্রায় অধীরেরই মাথা লক্ষ্য করে লাঠি তোলে রমা। এক লাফ দিয়ে সরে গিয়ে অধীর হাসতে থাকে। ঘটনা দেখে হেসে ফেলেও হঠাৎ গম্ভীর হয়ে যান চারুবালা। উপেনের কানে কানে বলেন, রমাটা কি ইচ্ছে করে অধীরকে অপ্রস্তুত করে সরিয়ে দিতে চাইছে? ওর মতলব কি? উপেন বলেন, তুমি কেন মিছিমিছি ছেলে মানুষের ইচ্ছে অনিচ্ছে বুঝবার চেষ্টা করছো? বাইরে থেকে দেখে ওসব কিছু বোঝা যায় না। আমার যেন কেমন ঠেকছে। মেয়ের বুদ্ধিশুদ্ধির ওপর আমার বিশ্বাস নেই। না না, তুমি খামোখা ওসব কথা ভাবছো। তখন একা ঘরের মধ্যে পায়চারি করে গান গাইছিল অম্বি, গলা খুলে। আজ তার জীবনের পরিণাম একেবারে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। তার যে ভাগ্যের দোষ দেখে আপ্পি আর আম্মি কত চিন্তা করেছেন, কত আক্ষেপ করেছেন, সেই ভাগ্যের শুভ স্বরূপের সংবাদ শুনতে পেয়ে কত খুশি হয়ে উঠবেন দুজন। আপ্পি ও আম্মির মুখ হেসে উঠবে। সেই কল্পনার আনন্দ যেন অম্বির এতদিনের সাবধানতায় বাঁধা মনকে মাতিয়ে দিয়েছে। রেডিও হাতে উচ্চারিত সঙ্গীতের একটি স্তবক শুনে নেয় অম্বি। তারপরেই রেডিও বন্ধ করে সেই গান গাইতে থাকে। তারপর আর এক স্তবক। বাড়ির বারান্দায় উঠে বিস্ময়ে থমকে দাঁড়ান চারুবালা ও উপেন। কে গাইছে গান? অম্বিও গাইতে পারে নাকি? চারুবালা বলেন, অম্বি নয়, রেডিওর গান।
সন্দেহ মিটবার জন্য পর্দার ফাঁকে উকি দিয়ে দেখেন চারুবালা। ফিরে এসে বলেন, হ্যাঁ, অম্বি গাইছে। উপেন গায়ের চাদর নামিয়ে অপ্রস্তুতের মতো স্বরে বলেন, অম্বি কি কখনো গানের মাস্টারের কাছে গান শিখেছিল? না, কোনোদিন তো দেখিনি। অম্বিকে কখনো গান শেখানো হয়নি। তবে এ কিরকম হলো? শেখানো হলো না, তবুও শিখলো। তাছাড়া রমার চেয়েও ভালো গলা পেল। এটাও যেন চারুবালা ও উপেনের জীবনের একটা সংকল্পের পরাভাব। অম্বির গলার সুন্দর গান শুনে আনন্দিত হতে পারছেন না। নিজেদের বুকের ভিতরেই যেন একটা কাঁটার খোঁচা বিঁধছে। হঠাৎ গান বন্ধ হয়। বোধহয় বুঝতে পেরেছে অম্বি আপ্পি ও আম্মি ঘরে ফিরে এসেছেন। ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে ভিতরের বারান্দার দিকে আসতে থাকে অম্বি এবং শুনতে পায় ঠিক আপ্পি আর আম্মি কথা বলছেন। থমকে দাঁড়ায় অম্বি। তারপরে শিউরে ওঠে অম্বির সারা শরীর, যেন এক জ্বালাময় শিহরণ। দুঃসহ বেদনায় আবিল হয়ে যায় চোখের দৃষ্টি। আপ্পি আর আম্মির আলোচনার ভাষা থেকে একটি যে নিদারুণ তথ্য অম্বির কানে এসে বেজেছে, সেই তথ্যের জ্বালা নিষ্ঠুর কৌতুকে পুড়িয়ে দিচ্ছে অম্বির বুকের পাঁজর। উপেন বলছেন, আমার ইচ্ছা রমা পরীক্ষাটা দিয়ে নিক, তারপর একটা ভালো দিন বুঝে। চারু বলছেন, কিন্তু পিসিমার ইচ্ছে শুভস্য শীঘ্রম, যত শিগগির হয় তত ভালো। বিয়ের পরেও পরীক্ষা দিতে পারে রমা, আর অধীরের মতো বিদ্বান ছেলের বউ যে হবে, তার পড়াশোনার কোনো অসুবিধেও হবে না। এটা আমাদের ভাগ্যি বলেই মানতে হবে যে রমার জন্য অধীরের মতো পাত্র পাওয়া গিয়েছে। সবই শুনতে পায় অম্বি। ছুটে চলে যায়, যেন মরিয়া হয়ে ছুটে উপরতলার ঘরে এসে দু হাত দিয়ে মাথাটা নিষ্ঠুরের মতো টিপে ধরে। তারপরেই টেলিফোনের রিসিভার তুলে নম্বর ডাকে, অধীরকে আহ্বান করে। শুনুন, আপনি কি সত্যিই আমার সব কথা বিশ্বাস করেছেন? চোখ দিয়ে জল গড়ায়, কিন্তু নিজেকে কঠোর করে যেন আত্মহত্যার প্রয়াসের মতোই অম্বি জানিয়ে দেয় অধীরকে, আমাকে যদি বাঁচতে দিতে চান তবে এই কথা এখন কাউকে বলবেন না, না কাউকে না, দিদিমাকে নয়, আপ্পি আম্মিকেও নয়। পায়ে পড়ি আপনার, আপনি শুধু চুপ করে থাকুন। কতদিন জানি না, ভগবান জানেন। হ্যাঁ, আসবেন বই কি, 100 বার আসবেন। জীবনে প্রথম নিজেকে অপরাধিনী মনে করেছে অম্বি। কি ভয়ঙ্কর ভুলে আপ্পি আর আম্মির মনের একটা বড় সাধকে যেন হত্যা করতে চলেছিল অম্বি। কিন্তু সময় থাকতেই ধরা পড়ে গিয়েছে অম্বির সেই ভুল। রমাকে অধীরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছেন। অনেক আশা নিয়ে দিনক্ষণের অপেক্ষা করছেন আপ্পি আর আম্মি। এই সত্য যদি প্রথমেই এমনই আকস্মিক কোনো ঘটনায় বুঝতে পারত অম্বি, তবে অম্বি অধীরের মুখের দিকেও তাকাতো না, তাকাতে যতই ইচ্ছে হোক। আর মনের ভিতর সে স্বপ্ন যতই কান্না কাঁদুক না কেন, নিজের উপর কঠোর হবার শক্তি আছে অম্বির। এতদিন সেই শক্তি নিয়েই অম্বির জীবন চলছে। নতুন করে একবার ভয়ানক কঠোর হতে পারবে না কেন অম্বি? নিশ্চয়ই পারবে। আপ্পি আর আম্মির মনের আশাকে এখন নিজের প্রাণের রক্ত দিয়ে সফল করে তুলতে হবে। রমার সঙ্গে অধীরের বিয়ে হবে, এই আকাঙ্ক্ষিত একটা ঘটনাকেই এখন প্রতি মুহূর্তের চিন্তার চেষ্টা দিয়ে সত্য করে তুলতে হবে। এই হবে অম্বির জীবনের এক নতুন ব্রত। দুঃসহ কিন্তু হাসি মুখেই এই ব্রত পালন করবে অম্বি। হ্যাঁ, হাসি মুখেই এবারের জীবনের পরিণামকে যেন জোর করে পথ ঘুরিয়ে দেবার জন্য অম্বির প্রতিদিনের চেষ্টা চলতে থাকে। রমার কাছে অধীরের প্রশংসা, আর অধীরের কাছে রমার প্রশংসা। যেন জাদুকরীর মতো রমার মনে সেই মোহ সঞ্চারিত করতে চায় অম্বি, যে মোহ ভালোবাসা হয়ে ফুটে উঠতে পারে। অধীরের মনের উপরেও যেন সেই সূক্ষ্ম জটিল মায়া রচনায় পরীক্ষা চালায় অম্বি। অধীরের কাছে রমাকে মোহনীয় ও লোভনীয় করে তোলবার জন্য নানা কথা ও কাহিনী ও ঘটনায় পরিবেশন করে অম্বি। পড়ার ঘরে রমার কাছে গিয়ে অনেক চিন্তা ও উদ্বেগের ভঙ্গিতে অম্বি বলতে থাকে, অধীরবাবু
তোরা তো প্রশংসা করে কেন? প্রশংসার যোগ্য বলে? এর মধ্যে কেন আবার কি? না, অধীরবাবু কেন করেন? হরিণমাও তো আমার প্রশংসা করে। ঠাট্টা না করে তোমার একটু বোঝা উচিত রমা। তুই কি বোঝাতে চাস আমাকে? অধীরবাবুর মতো ভালো মানুষ হয় না। তা কে না জানে, বিদ্যা অনেকেরই থাকে, কিন্তু অমন ভালো মন খুব কম দেখা যায়। আমার ভয় হয় এরকম একটা ভালো মনও শেষ পর্যন্ত যদি কোনো দুঃখ পায়। তার মানে? সহসা উত্তর দিতে পারে না অম্বি। অম্বির অনুরোধগুলির মধ্যে যেন চাপা কান্নার সুর লুকিয়ে রয়েছে, অথচ অম্বি যেন এক নতুন হর্ষের সুর দিয়ে ঢাকতে চাইছে সেই করুণতা। রমার কত প্রশংসা করে অধীর। রমার কাছে সে কথা বর্ণনা করতে গিয়ে অম্বি হঠাৎ আরো স্পষ্ট করে দেয় তার চেষ্টার ইঙ্গিত। অধীরবাবুর কাছে তুই যদি রোজ পড়া শিখে নিতে পারিস, তবে কলেজের সব মেয়ের মধ্যে তুই নিশ্চয়ই ফার্স্ট হবি। রমা বলে, হ্যাঁ, কিন্তু তুই যদি অধীরবাবুর কাছ থেকে পড়া শিখিস তবে কি হবে বুঝতে পারিস? কি? তবে তুই এই পৃথিবীর সব মেয়ের মধ্যে ফার্স্ট হয়ে যাবি। বিব্রত হয় অম্বি, কিন্তু উপায় খোঁজে, আশা ছাড়ে না। অধীর যেদিন এলো সেদিন আবার নতুন করে অম্বি তার পরিকল্পনাকে সফল করার জন্য তেমনি সূক্ষ্ম প্রয়াসের কুহক সৃষ্টি করে। রমার মতো ভালো মেয়ে হয় না। রমাকে যে মানুষ আপন করে নেবে সে মানুষ জীবনে সুখী হবেই হবে। রমা যেসব প্রশংসা করেছে অধীরের নামে, সেসব প্রশংসার কথাই অধীরকে বিচিত্র এক উৎসাহ নিয়ে শোনাতে থাকে অম্বি। রমার পড়ার ঘরে অধীর এসে ঢুকতেই রমা বলে, অম্বিকে ডেকে দিচ্ছি। অধীর হাসে, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার কথা ছেড়ে দিন, হয়তো ডলিদের বাড়ি চলে যাব। আবার চণ্ডালিকার রিহার্সাল আরম্ভ হয়েছে। রমা চলে যায় এবং একটি মিনিট পরেই উদাসভাবে ঘরের ভিতরে এসে দাঁড়ায় অম্বি। অম্বি বলে, আপনি কিছু মনে করবেন না অধীরবাবু, একটু অপেক্ষা করুন, এখনই আপনি আপনার সঙ্গে গল্প করার জন্য আসবেন। অধীর হাসে, তার মানে আপনি এখন এখানে আমার কাছে বসে দুটো কথাও বলতে পারবেন না, এই তো? সত্যি আমার কাজ আছে অধীরবাবু, আপনি বিশ্বাস করুন। আপনার কথা আমি একটুও বিশ্বাস করলাম না, বিশ্বাস করুন। রমাকেও বিশ্বাস করা আপনার উচিত হয়নি। তার মানে? ও যে একটা ছুতো করে চলে গেল, বুঝতে পারেননি? বুঝতে পারলেও আমার কি করবার আছে? রমাকে আপনি বুঝতে পারছেন না? আপনার সঙ্গে দুটো কথা বলবার জন্য কত আশা করে বসে থাকে রমা। আপনি শুধু ওর আজে বাজে কথাগুলোকেই দেখতে পান, ওর মনটাকে দেখতে পান না। গম্ভীর হয় অধীর। মনে হয় অম্বির তার এই ব্রত সফল হয় যদি আর একটু চেষ্টা করা যায়, যদি একটু কঠোর হওয়া যায়, যদি তার মনের কান্নাকে আরো ভালো করে চেপে অধীরের মনে রমার নামে এক নতুন মোহ সৃষ্টি করতে পারা যায়। এক এক সময় অধীরের কথা ও মন্তব্য থেকে যেন আশার আভাস পায় অম্বি। মনে হয় অধীরের মনে রমার সম্বন্ধে একটা আকর্ষণের মায়াবোধ জাগছে। এই সত্য কল্পনা করতে একদিকে যেমন নিশ্চিন্ত হয় অম্বি, তেমনি আর একদিকে মনে হয় কি দুঃসহ এই সত্য। রোজই আসছে অধীর। অধীরের একমাত্র কৌতূহল হলো কেন অম্বি তার বিয়ে প্রস্তাবকে বাধা দিল। বিষণ্ণ হয়ে আছে অধীরের মন, সুযোগ খোঁজে। সোজা প্রশ্ন করে অম্বির কাছ থেকে এই রহস্যের অর্থ জেনে নিতে চায়, কিন্তু ঠিক সুযোগ পায় না। যতবার নিভৃতে দেখা পেয়ে কথা প্রসঙ্গে এই প্রশ্ন উত্থাপন করতে চেয়েছে অধীর, ততবারই কোনো না কোনো ঘটনায় প্রশ্ন অসমাপ্ত থেকে গিয়েছে। হয় চা খেতে ডাক দেন চারুবালা, নয় অম্বি সরে যায় কোনো কাজের অজুহাতে। ব্যারাকপুরে গঙ্গার কলস্বর যখন অনেক রাতের নীরবতার মধ্যে হঠাৎ এক একবার বেজে ওঠে, তখন ঘুম ভেঙে যায় অম্বির এবং আর ঘুম আসে না। গঙ্গার ঘাটে একা একা বেড়াতে যাওয়া ছেড়ে দিয়েছে সে। গঙ্গার ঘাটেও এখন আর সূর্যাস্ত দেখবার সুযোগ পাওয়া যায় না। আষাঢ়ে মেঘের ঘটায় কালো হয়ে আছে আকাশ।
কিন্তু গঙ্গার ঢেউ তো আছে, আর জলের শব্দে অদ্ভুত সান্ত্বনার ভাষা আছে। কাছে গিয়ে দেখতে আর শুনতেও ইচ্ছা করে, কিন্তু না, আর না। ভয় হয় পিছন থেকে হয়তো ব্যস্তভাবে ছুটে আসবে একটি সুন্দর মানুষের ছায়া, একেবারে পাশে এসেই আবার সেই একই কথা জিজ্ঞাসা করবে, তুমি এমন করে লুকিয়ে থাকছো কেন? কিন্তু সে এখন কোথায়? কলকাতাতেই আছে কি? অনেক দিন হলো এই বাড়িতে আর আসেনি অধীর। আপ্পি আর আম্মির কথাবার্তা থেকেও কোনো সংবাদ ধরতে পারে না অপি। আশ্চর্য লাগে, এই বাড়ির কারোর মন একটুও বিচলিত হয় না কেন? সেদিন সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারে অম্বি, এই বাড়ির মন সত্যিই বিচলিত হয়ে উঠেছে। শ্যামবাজার থেকে পিসিমার চাকর একটা চিঠি নিয়ে এসেছে। অধীরের অসুখ, খুব জ্বর আর মাথা ধরা। বাড়ি শুদ্ধ সবাই উদ্বিগ্ন হয়ে উঠেছে। আপ্পি আর আম্মি তৈরি হয়েছেন এখনই শ্যামবাজারে গিয়ে অধীরকে একবার দেখে আসবেন। দেখে খুশি হয় অম্বি, কিন্তু এই খুশির ভিতরেই যেন একটা কাঁটা লুকিয়ে রয়েছে। অধীরকে দেখতে যাওয়ার অধিকার এই পৃথিবীর সবারই আছে, শুধু নেই অম্বির। ঘরের ভিতরে ঢুকে আবার বিছানার উপর লুটিয়ে শুয়ে পড়ে থাকতে ইচ্ছে করে। নিজের এই হাত দুটোকেই যেন আবর্জনা বলে মনে হয় অম্বির। সে মানুষ যে নিজেই শখ করে চেয়েছিল এই জ্বর, শুধু অম্বির হাতের একটা ভুল দেখবার লোভে। অধীরের কপালে অম্বির হাতের ছোঁয়া লুটিয়ে লুটিয়ে জ্বরের সব জ্বালার তাপ স্নিগ্ধ করে দেবে, সেই মানুষের এমন একটি স্বপ্নকেই আজ তুচ্ছ করে দূরে সরে থাকবে অম্বি। কিন্তু বুঝতে ভুল হয়নি অম্বির। এই অসুখের খবর যে অম্বিকেই কাছে পাওয়ার আহ্বান, কিসের আশায় কার জন্য এই খবর এসেছে কল্পনা করতে অসুবিধা নেই। তবু যেতে পারবে না অম্বি, এবং সেই মানুষও অম্বির এই হৃদয়হীনতা দেখে হতভম্ব হয়ে অম্বিকে চিরকালের মতো অবিশ্বাস করুক। হঠাৎ রমা এসে বলে, আমি যাচ্ছি অম্বি। কোথায়? অধীরবাবুর অসুখ, একবার দেখে আসি। অম্বি অপলক ভাবে তাকিয়ে থাকে। রমার চোখের ওই চঞ্চলতা কি সত্যিই একটা ব্যাকুলতা? রমার মনে তবে কি সত্যি? রমা বলে, তুই যাবি না? না। কেন? কেন আবার কি? যেতে একটুও ইচ্ছে করছে না। রমা গম্ভীরভাবে বলে, ইচ্ছে যদি না করে তবে না যাওয়াই ভালো। চলে গেল রমা। আপ্পি আর আম্মির সঙ্গে একই গাড়িতে বসে রমা চলে যাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে এই রহস্যটাকে বুঝতে চেষ্টা করে অম্বি, এবং বুঝতে পারে, হ্যাঁ, রমার মন আজ অধীরের কাছে গিয়ে বসবার জন্য সত্যিই ব্যস্ত হয়ে উঠেছে। অধীরের জন্য রমার মনে এতদিনে একটা মায়া ভরা কৌতূহল দেখা দিয়েছে। অম্বির চেষ্টা আর ইচ্ছায় সফল হয়েছে। জানালার কাছে কতক্ষণ দাঁড়িয়েছিল অম্বি সে নিজেই জানে না। ফটকের কাছে দাঁড়িয়ে একটা অন্ধ ভিখারি চেঁচিয়ে গান গাইছে আর বৃষ্টি পড়ছে। ভিখারিকে চাল দিয়ে বিদায় করার পর আর ফটকের কাছে দাঁড়িয়ে বৃষ্টিতে অনেকক্ষণ ধরে ভিজবার পর অম্বির চোখ থেকে যেন বেদনার ঘোর কেটে যায়। ভালোই হলো, যেন একটা মানত সফল হলো এতদিনে। তবু একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর পেলেই নিশ্চিন্ত হয়ে যাবে অম্বির সব উদ্বেগ। অধীরও কি তবে রমারই আশায় তার জ্বরের শরীর নিয়ে দরজার দিকে তৃষার্তের মতো উৎসুক হয়ে তাকিয়ে বিছানার ওপর চুপ করে পড়ে আছে? কে জানে, এতক্ষণে বোধহয় রমাকে দেখতে পেয়ে শান্ত হয়ে গিয়েছে অধীরের চোখের প্রতীক্ষা। তাই যেন হয়। ফটক থেকে ফিরে গিয়ে ঘরের ভিতরে ঢুকতেই ঝি চেঁচিয়ে ওঠে, এ কি গো অম্বিদি, মিচিমিচি ভিজছ কেন? অম্বি হাসে, ভয় নেই, আমার জ্বর হবে না। পিসিমার পরিকল্পনাও প্রায় সফল হয়ে এসেছে। অম্বির জন্য যে পাত্র সংগ্রহ করেছেন পিসিমা, সেই পাত্রের পক্ষ হতে পাতিপত্র রচনা করার প্রস্তাবও এসে গেল। নইলে অন্য জায়গায় পাত্রী খুঁজবেন তারা। পিসিমাও ব্যস্তভাবে উপেন আর চারুবালাকে নানা তাগিদে বিচলিত করে তুললেন। পিসিমার কথার জালে তাদের মনের প্রশ্নগুলিও যেন বাধা পড়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে যুক্তি। পিসিমার কথার উপর বেশি বিশ্বাস। পিসিমাকে বড়ই উপকারী জন বলে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন দুজনে।
পাত্রপক্ষের লোক আর উপেনবাবু একদিন পাতিপত্রে সিঁদুরের ছাপ দিয়ে বিয়ে প্রস্তাবও পাকা করে ফেললেন। আর একটা প্রস্তাব, পিসিমা তার সংকল্পের আর এক পরিকল্পনার কথা ঘোষণা করেন। এইবার অধীরকে স্পষ্ট করে জিজ্ঞাসা করবেন এবং বলবেন, রমার সঙ্গে অধীরের বিয়ের তারিখটা ঠিক করে ফেলতে হবে। শুধু অধীরকে একটু জিজ্ঞাসা করা, শুধু দুজনের মন একটু বুঝে নেওয়া। রমার কি ইচ্ছে, পরীক্ষার আগেই রাজি কিনা, অধীরও কি তাই চায়। এই জন্যেই একবার রমাকে বাড়িতে নিয়ে যাবেন পিসিমা। দুটিতে একসঙ্গে বসে গল্প করলে বলেই ফেলবে মনের কথা, আর পিসিমা আড়াল থেকে শুনেই ফেলবেন। পিসিমা বলেন, ওগো, আমি তো দিদিমা হই, নাতির সঙ্গে একটু রগরামি করবো না তো কে করবে। কদিন পরে পিসিমা নিজেই গেলেন দুটি চিঠি হাতে নিয়ে, দুটি নিমন্ত্রণ পত্র। রমা আর অম্বির কাছে লেখা অধীরের দুটি চিঠি, জন্মদিনের নিমন্ত্রণ। পিসিমা উপেনের বাড়ির ফটকে ঢুকবার আগেই একটি চিঠিকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেন। অম্বির নামে লেখা নিমন্ত্রণের আহ্বান লিপি ধুলোর উপর লুটিয়ে পড়ে থাকে। পিসিমা এসে শুধু রমার হাতে তুলে দেন নিমন্ত্রণ পত্র। দেখে খুশি হয় অম্বি। শুধু রমার কাছেই অধীরের নিমন্ত্রণের চিঠি এসেছে, তার মনে সন্দেহ থাকে না। অধীরের মনে রমার জন্য যে আহ্বান জেগে উঠেছে তার প্রমাণ ওই নিমন্ত্রণের চিঠি, শুধু রমারই কাছে, আর কারোর কাছে নয়। চোখের জলে আর বিস্ময়ে এই প্রমাণকে সত্য বলে স্বীকার করতে চেষ্টা করে অম্বি। আর কোনো প্রশ্ন নেই। অম্বির আরেকটি মানও তো সফল হয়েছে। অধীরের মন আজ রমাকেই খুঁজছে। ভালো হলো, আপ্পি আর আম্মির জীবনের একটা সাধের আশাকে ব্যথিত করবার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল অম্বির জীবন। আরো ভালো, অম্বিকে একটা ছলনা, একটা মিথ্যা ভালোবাসার খেয়াল, একটা ফাঁকির কুহকিনী বলে বুঝে ফেলতে পেরেছে অধীর। সুখী হোক অধীর। অম্বিকে মনে প্রাণে যদি ঘৃণা করতে পারে অধীর, তবেই একেবারে নিশ্চিন্ত হতে পারে সে। চোখের কোণ দুটো ছলছল করে, নিঃশ্বাসের মধ্যে যেন কাঁটা খচখচ করে। করুক, কেউ দেখতে পারে না। বেশ ভালো করে এই বেদনা লুকিয়ে ফেলতে পারবে অম্বি। রমার বিয়ের দিনে অম্বির মুখের হাসি দেখে পৃথিবীর সবচেয়ে বড় সন্দেহবাদীও ধরতে পারবে না যে অম্বির বুকের ভিতর তার জীবনের সবচেয়ে প্রিয় স্বপ্নটা নিজেই নিজের গলায় ছুরি দিয়ে যন্ত্রণায় ছটফট করছে। আপ্পি, আম্মি আর রমা সুখী হবে। সবচেয়ে বেশি সুখের কথা, অধীর সুখী হবে। তবে আর দুঃখ করবার কি আছে। অম্বি জানি, সেই 5 বছর বয়স থেকেই জানি কেমন করে সংসারের এক একটা সুন্দর ও মধুর মায়া আর ভালোবাসার লোভ থেকে নিজেকে টেনে নিয়ে দূরে সরিয়ে দিতে হয়। সেই যে কবে, আজও স্মৃতির কুয়াশার ভিতর যেন জলজল করে সেই দৃশ্যটা। আম্মির বিছানা থেকে অম্বি তার ছোট বালিশটা তুলে নিয়ে আয়ার ঘরে চলে গেল। আম্মির বুক ঘেঁষে শোবার অধিকার ছিল না সেই 5 বছর বয়সের অম্বি। আজও ঠিক তেমনই সরে যেতে হলো। সহ্য করা এমন কি কঠিন কাজ। এখন তো অনেক বড় হয়েছে অম্বি, অনেক বয়স হয়েছে, বুকের হাড়গুলি কেমন যেন পাথর পাথর হয়ে গিয়েছে। রমাকে সাজিয়ে দিল অম্বি, সেই সাজে, যে সাজে অধীরের স্বপ্ন অম্বিকেই সাজাতে চেয়েছিল একদিন। সেই চন্দ্রমল্লিকা, হাসনুহানার সৌরভ, খয়েরের টিপ আর চাপা রঙের শাড়ি। রমা আশ্চর্য হয়, কেন অম্বি যাবে না। চারুবালায় রমার আপত্তি খণ্ডন করে। রমাকে আড়ালে ডেকে নিয়ে এসে বলে দেন, বনেদি বংশের উঁচু জাতের বাড়িতে অম্বি যেতে পারে না, যাওয়া উচিত নয়। পিসিমার বাড়িতে এই ঘটনার মীমাংসা হয়ে গেল বড় স্পষ্টভাবে। রমা এলো। অধীরের সঙ্গে নিভৃতে বসে রমার অনেক গল্প আর আলোচনাও হলো। পিসিমা বারবার দরজার আড়ালে এসে দাঁড়ান, উৎকর্ণ হয়ে ওঠেন, তারপরেই অপ্রসন্ন মুখে গজগজ করতে করতে অন্যত্র চলে যান। আবার ফিরে এসে শুনবার চেষ্টা করেন কি বলছে অধীর রমাকে। শুনে হতাশ হয়ে পড়েন পিসিমা। অম্বি, 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 শুধু অম্বির কথাই আলোচনা করছে দুজনে। রমাই বলে দেয় অম্বি নিজের হাতে এভাবে সাজিয়ে দিয়েছে রমাকে। শুনে
মনে মনে হাসে অধীর। অম্বির নানা গুণের কথা প্রাণ খুলে বলতে থাকে রমা, আর অধীরও অম্বির নামে সব গল্প আর সব ঘটনার বর্ণনাকে যেন স্বপ্নাবিষ্টের মতো শুনতে থাকে। অধীর বলে, অম্বি বোধহয় নিজেকে খুব চালাক মনে করে। রমা বলে, বোধহয় কেন, সত্যিই অম্বির ধারণা যে ওর চেয়ে জ্ঞানী ব্যক্তি ভূভারতে নেই, সর্বদা আমাকে উপদেশ দিচ্ছে, অথচ নিজে নিজে কারো সামান্য একটা অনুরোধের সম্মান রাখতেও রাজি নয়। বলতে বলতে গম্ভীর হয় অধীরের মুখ। তারপর রমার মুখের দিকেই যেন একটা বেদনাহত দৃষ্টি তুলে বলতে থাকে, তোমাকে বলা উচিত নয়, তবু না বলে থাকতে পারছি না। আমি আশা করেছিলাম আজ অন্তত অম্বি আসবেই। রমা বলে, আমিও আশ্চর্য হয়েছি। তাছাড়া আমারও মনটা এত রেগে গেল যে আমি ওকে আসবার জন্য বললাম না। তোমার তবু একটা সুবিধা আছে রমা, অম্বির ওপর রাগ করতে পারো, কিন্তু আমি যে অম্বির ওপর রাগ করতে পারছি না। খিলখিল করে হেসে ওঠে রমা। অধীর বলে, তুমি বোধহয় আমাকে ঠাট্টা করছো রমা। হ্যাঁ, আপনাকে ঠাট্টা করাই উচিত। এই কথাটা আমাকে না বলে অম্বির কাছে বলে ফেলতেই তো পারেন। আড়াল থেকে শুনে চমকে ওঠেন পিসিমা। হ্যাঁ, অম্বি নামে ওই অজাত একটা মেয়ে বড় বেশি ছলনা বিস্তার করেছে। ওই মেয়েটাই পথের কাঁটা। ওকে পথ থেকে তাড়াতাড়ি সরাতে না পারলে পিসিমার সংকল্প ধূলিসাৎ হয়ে যাবে। নিজেকে আরো কঠোর করে নিয়ে প্রস্তুত হন পিসিমা। অধীরের মন থেকে এই অম্বির নামের মোহ চূর্ণ করে দিতে হবে। রমার মুখের নানা গল্প শুনে নিঃসন্দেহ হয়ে গিয়েছে অধীর। এতদিনে অম্বির ইচ্ছার চক্রান্তটাকে চিনতে পেরেছে অধীর। রমাকে নিজের হাতে সাজিয়ে অধীরের চোখের কাছে পাঠিয়ে দিয়ে অম্বি তার মনের গোপন একটা চেষ্টাকেই ধরা পড়িয়ে দিয়েছে। অম্বির ইচ্ছা রমার বিয়ে হোক। এই রহস্যের আভাস এক দুঃসহ বিস্ময়ের আঘাতের মতো অনুভব করেছে অধীর। কিন্তু কেন? ভালোবাসা কি শুধু এইরকম একটা লুকোচুরি খেলার আবেগ, খামখেয়ালের উল্লাস? অধীরের জীবনের আশার আনন্দগুলি কি অম্বির ইচ্ছার হুকুম মেনে উঠবে, বসবে আর ছুটে বেড়াবে? এই বিস্ময়ের চরম হিসাব নিকাশ করবার জন্যই উপেনের বাড়িতে দেখা দিল অধীর। অধীরকে দেখতে পেয়েই ভয় পায় অম্বি। অধীরের চোখে যেন দরজেও একটা প্রশ্ন জলজল করছে, এবং সেই প্রশ্ন ধ্বনিত হওয়া মাত্রই বুঝতে পারে অম্বি তার শেষ প্রয়াস সফল হয়নি। রমাও একেবারে ডুবিয়ে দিয়ে এসেছে অম্বিকে। অধীর বলে, আমি তো আর দেরি করতে পারি না। অম্বি বলে, ভুল করবেন না, আপনার সঙ্গে আমার বিয়ে হতে পারে না। কেন? আপনার ক্ষতি হবে। কিসে আমার ক্ষতি হয় বা না হয় সেটুকু বুঝবার মতো বুদ্ধি আমার আছে। বাগানের কাছে বাঁশের খুঁটি বেয়ে নতুন মাধবীলতা অনেক উপরে উঠে গিয়েছে, আর নতুন বর্ষার জল বাতাসের ছোঁয়া পেয়ে দুলছে। এহেন একটা ভয়ানক নিরালার এক কোণে অম্বি আজ অধীরের চোখের সামনে আটক হয়ে দাঁড়িয়ে আছে। চলে যাওয়ার সুযোগ পায়নি। বাড়ির ভিতর থেকেও কোনো ডাক আসে না। কেউ ডাকলেও এখান থেকে শুনতে পাওয়া যাবে না। ছুতো করে সরে যাওয়ার উপায় নেই অম্বির। অধীরের মুখের ওই স্পষ্ট দাবি যেন পরোয়ানার মতো অম্বির কানের কাছে এসে অম্বিকে এই মুহূর্তে তৈরি হয়ে নিতে বলছে। অম্বি বলে, আপনাকে আমার চেয়ে অনেক বেশি শ্রদ্ধা করতে পারবে এমন মেয়ে কি পৃথিবীতে নেই? থাকতে পারে। আমার উপর মায়া করতে আপনাকে যতটুকু ভালো লাগছে তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে এমন মেয়েও তো কত আছে। অধীর চেঁচিয়ে ওঠে, না নেই। আমি তোমার চেয়ে বেশি বোকা নই অম্বি। উপায় নেই। কোনো যুক্তি, কোনো অনুরোধ, কোনো অজুহাত আর কোনো ছলনার জোরে অম্বির প্রাণ অধীরের ওই প্রতিজ্ঞার দাবিকে ফাঁকি দিয়ে ভুলিয়ে আর মিথ্যা বুঝিয়ে পালিয়ে যাওয়ার পথ পাচ্ছে না। কিন্তু আর এইসব তুচ্ছ বাজে যুক্তি আর তর্কের দরকার কি? একটি সত্য কথা বলে দিয়ে তো এই মুহূর্তে অধীরের মনের এই প্রতিজ্ঞার জোর চূর্ণ করে দেওয়া যায়। উঁচু জাতের এত বড় বংশগর্বের মানুষ যে এখনো অম্বির এই শরীরটার রক্ত মাংসের ইতিহাসের কোনো খবরই রাখে না। হঠাৎ অম্বির চোখে দৃষ্টি কঠিন হয়ে ওঠে। অধীরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে, যেন বুকের ভিতর মত্ত একটা নিঃশ্বাসের সঙ্গে লড়াই করবার জন্য প্রস্তুত হতে চেষ্টা করছে অম্বি। অম্বি বলে, আপনি তো জানেন
কত বড় বংশের, কত উঁচু জাতের মানুষ আপনি। অধীর বলে, জানি বই কি। আপনি তো জানেন যে পৃথিবীতে আপনার চেয়ে অনেক নীচ জাতের মানুষ আছে। জানি, নীচ জাতের মানুষের মনও নীচ হয়ে থাকে। বিশ্বাস করেন নিশ্চয়ই। বিশ্বাস করতে ইচ্ছে করে না, অবিশ্বাস করবার জন্যই প্রমাণ খুঁজছি। কি যেন বলতে গিয়ে হঠাৎ নীরব হয় অম্বি। থরথর করে কাঁপতে থাকে অম্বির দুই কালো চোখের তারা, আর চোখের কঠোর দৃষ্টি যেন হঠাৎ বেদনায় ছলছল করে ওঠে। আশ্চর্য হয় অধীর। তুমি আজ আমাকে এসব প্রশ্ন করছো কেন অম্বি? উত্তর দেয় না অম্বি। রমা বোধহয় তোমাকে বলেছে যে আমি জাতপাতের মিথ্যা প্রমাণ করবার জন্য রিসার্চ করছি। তবু উত্তর দেয় না অম্বি। মাধবীলতার ভেজা পাতা থেকে টুপটাপ করে জলের ফোঁটা অম্বির খোপার উপর ঝরে পড়তে থাকে। অধীরের মুগ্ধ চোখ দুটো এক নতুন সন্দেহে যেন তীব্র হয়ে চমকে ওঠে। তুমি তুমি কি তোমার নিজের জাতের কথা ভাবছো অম্বি? হ্যাঁ। তুমি কি উপেনবাবুর মতো, মানে আমাদের মতো জাতের মেয়ে নও? না। অধীরের এতক্ষণে সব আগ্রহ যেন স্তব্ধ হয়ে আসছে। আস্তে আস্তে অতি শান্ত স্বরে, যেন ছোট একটি বিস্মিত আর্তনাদের মতো শব্দ করে অধীর প্রশ্ন করে, তবে? অপলক চোখে অধীরের মুখের দিকে তাকিয়ে অম্বির প্রাণটাও যেন নিজেকেই ধিক্কার দিয়ে শিউরে ওঠে। ভয় পেয়েছে অধীর। উঁচু জাতের মানুষের ভালোবাসা হঠাৎ নীচ জাতের ছায়া দেখে আর্তনাদ করে উঠেছে। ভালোই হয়েছে। এই মুহূর্তে অধীরকে সব ভুল মোহ থেকে মুক্ত করে দিতে পারবে অম্বি। অধীরের মনকে হঠাৎ আঘাতে যেন চরম করে চূর্ণ করার জন্যই নিজের পরিচয় প্রকাশ করে দেয় অম্বি। আমি ভয়ানক ছোট জাত, আমি অন্তজা, অস্পৃশ্যা। আমার রক্তের দোষ আছে। আপনাদের পবিত্র পৃথিবীতে আমি একটা আবর্জনা। অধীর নিঃশব্দে স্থির হয়ে শুনতে থাকে, কিন্তু বিস্মিত হয়ে দেখতে পায় অম্বি, হে কি, অধীরের দুই চোখ যেন মুগ্ধ হয়ে উঠেছে, যেন এই জগতের এক বিস্ময়কে এবং অধীরের জীবনের এক অন্বেষণের সত্যকে এতদিনে চোখের সামনে দেখতে পেয়েছে অধীর। অধীর হাসে। তুমি ভয় দেখাচ্ছ অম্বি, কিন্তু ভুল করছো। তুমি আমার জীবনের সব অন্বেষণের জয়গান গাইছ। সত্য বলে বুঝতে চেয়েছিলাম যে কথাকে, তুমি তারই রূপ, তারই প্রমাণ। তুমিই আমার বিশ্বাস, আমার থিওরির শেষ অধ্যায় আজ আমি লিখব। আমার জিজ্ঞাসার তৃপ্তি তুমি, সবচেয়ে বড় বেদনার শান্তি তুমি। তুমি ভুল ভাঙানো এক সুন্দর সত্যের মূর্তি। জাত মিথ্যা, রক্ত মিথ্যা, তোমার মধ্যেই তার প্রমাণ পেলাম। আরো লুব্ধ মুগ্ধ হয়ে উঠেছে অধীরের অন্তরাত্মা, কিন্তু একেবারে অসহায়ের মতো নীরব হয়ে যায় অম্বি। অধীরের এই প্রেমিকতা যেন স্বর্গের সুধার চেয়ে বেশি মধুর, কিন্তু এই প্রেম অম্বিকে আহ্বান করছে আপ্পি আর আম্মির মনের দুঃখের আঘাত হানবার এক চক্রান্তে। মরতে পারে অম্বি, কিন্তু আপ্পি আর আম্মির কাছে হীন হতে পারে না। এই বাড়ির মায়ার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে না অম্বি। এই সহজ সত্যটুকু বুঝতে পারছে না অধীর। অম্বি বলে, না, তবু আপনার সঙ্গে আমার বিয়ে হতে পারে না। তবুও না? কি আশ্চর্য! অম্বির এই পাথরের হৃদয়ের পরিচয় কোনো দিন পায়নি অধীর। এই যে পাথরের ফুল, কিন্তু কিসের আশায়, কোন মোহে অধীরের এই আহ্বানকে দু হাতে ঠেলে সরিয়ে দেওয়ার শক্তি পাচ্ছে অম্বি? এ কোন রহস্য? অধীর প্রশ্ন করে, কোথায়, কার কাছে, কোন আকর্ষণের লোভে আমার ডাক এমন করে তুচ্ছ করতে পারছো অম্বি? এর কি কোনো গোপন কারণ আছে? আছে। তোমার প্রতি আমি নিষ্ঠুরতা করতে পারি এমন কারণও আছে, আকর্ষণও আছে, লোভও আছে, অম্বি বলে। উত্তপ্ত স্বরে অধীর প্রশ্ন করে, শুনি, কি সেই আকর্ষণ? শুনতে চাইবেন না, পায়ে পড়ি আপনার। আপনি শুধু বিশ্বাস করুন, আপনার স্বপ্নের চন্দ্রমল্লিকা মরে গিয়েছে। ক্ষীণ সন্দেহ নিয়ে ফিরে যায় অধীর। অধীরের মনের এই অবস্থারই সুযোগ নিলেন পিসিমা। কথা প্রসঙ্গে আভাসে জানিয়ে দিলেন,
একটা ভালো খবর শুনেছিস অদিত? বেশ ভালো ঘরে অম্বির বিয়ে হচ্ছে। পাত্র বেশ পয়সাওয়ালা মানুষ। চমকে উঠে অধীর। বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কিন্তু দিদিমাকেও অবিশ্বাস করতে ইচ্ছা হয় না। বিচলিত অধীরের যুক্তি বুদ্ধিও যেন এই দুঃসহ সংবাদে বিভ্রান্ত হয়ে যায়। মনটাই সন্দেহের বশে উন্মত্ত হয়ে ওঠে। অম্বির সঙ্গে একটা বোঝাপড়া করবার জন্য চঞ্চল হয়ে ওঠে অধীরের মন। টেলিফোনের রিসিভার তুলে ধরে অধীর। অধীরের ভাষাও যেন হঠাৎ তিক্ততায় উন্মত্ত হয়ে গরলে পরিণত হয়েছে। অম্বিকে স্পষ্ট করে নিষ্ঠুর অভিযোগে আক্রমণ করতে কুণ্ঠিত হয় না অধীর। এমন তামাশার, এমন হীনতার কোনো প্রয়োজন ছিল না। টাকা আমার আছে, চাইলেই পাবে, এখনো পেতে পারো, কিন্তু টাকার কাছে বিকিয়ে যায় কারা? তুমি কনক ধুতুরা, বিষ আছে তোমার এই সুন্দর হাসিতে আর নিঃশ্বাসে। তুমি আমার সারা জীবনের বিশ্বাসের সাধনাকে ছিন্ন ভিন্ন করে দিলে। আজ আমাকে নতুন করে লিখতে হবে, শুরু করতে হবে আবার। বলতে হবে পৃথিবীকে, জাত আছে, ছোট জাত, তাদের রক্তে ছোটতা আছে, তার প্রমাণ তুমি। অম্বির ক্ষীণ প্রতিবাদের ভাষা অধীর শুনতে পায় না। কল্পনাও করতে পারে না অধীর তার কথার আঘাতে এখন দূর ব্যারাকপুরের একটি কক্ষের নিভৃতে অম্বি নামে এক মেয়ের দুচোখ জলে ভেসে যাচ্ছে। অধীর বলে, কিসের আকর্ষণ? সে আকর্ষণ কি এতই সুন্দর যে তার জন্য তোমার কাছে আমার জীবনের সব অনুরোধ মিথ্যা হয়ে গেল? অম্বি বলে, তবে শোনো। কিন্তু অম্বির আবেদন শুনতে পায় না অধীর। টেলিফোন রেখে দিয়েছে অধীর। বারবার প্রশ্ন করে উত্তর পায় না অম্বি। চিঠি লেখে অম্বি, তোমাকে সুখী করবার শক্তি আমার নেই, কারণ আমি চিরকাল আমার আপ্পি আর আম্মির গা ঘেঁষে পড়ে থাকতে চাই। এই আমার জীবনের সবচেয়ে বড় লোভ। কিন্তু তুমি আমাকে সুখী করতে পারো। আমাকে যদি সুখী করতে চাও, তবে রমাকে বিয়ে করো। রমাকে বিয়ে করো? অম্বির চিঠির এই প্রস্তাব শুনে বিস্মিত হয় না অধীর। বিশ্বাসঘাতিকারা এরকম আত্মত্যাগের ছলনা দেখায়, কিন্তু বুঝতে পারে না অম্বির যুক্তিগুলি। চিরকাল আপ্পি আর আম্মির গা ঘেঁষে পড়ে থাকবার আনন্দটুকু হারাতে চাই না, এ কথার অর্থ কি? তবে অম্বি কি বিয়ে করতে চায় না? তবে দিদিমায় কোন কথা বললেন? নিজেকে শান্ত করে নিয়ে টেলিফোনেই আবার অম্বিকে ডাকে অধীর, এবং পর মুহূর্তে সেই দুঃসহ সন্দেহের চরম মীমাংসা হয়ে যায়। আমার বিয়ে? অম্বি আশ্চর্য হয়ে প্রশ্ন করে। হ্যাঁ। কোথায়, কবে, কার সঙ্গে? বেশ এক টাকাওয়ালার সঙ্গে। কোথায় শুনলে? ভালো মুখ থেকেই শুনেছি। তবে শোনো, কিন্তু একটি কথা দাও। কি? এমন বিয়ে লগ্নের আগে তুমি একবার আসবে আমার চোখের কাছে। কেন? এই পৃথিবীকেই একটা ঘটনা দেখিয়ে দেব। কি? তোমার পায়ের ধুলোর দাগ এই সিঁথিতে বরণ করে নিয়ে তোমার চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়বে এই ছোট জাতের মেয়ে, আর উঠবে না। অম্বি, অম্বি! কোনো উত্তর পায় না অধীর। কিন্তু অধীরের বুকে যেন তীক্ষ্ণ একটা আক্ষেপের খোঁচা লেগেছে। কি কুৎসিত সন্দেহ, কি ভয়ানক মূঢ়তা! নিজের ফুলের বেদনা সহ্য করতে না পেরে ছটফট করে বেড়ায় অধীর। বারবার অম্বির চিঠির সেই লাইনটাই পড়ে, আমাকে যদি সুখী করতে চাও তবে রমাকে বিয়ে করো। বারবার এই লাইনটাই পড়ে অধীর। হেসে ওঠে অধীরের চোখ। চিৎকার করে ডাক দেয় অধীর, দিদিমা! বটার মার সঙ্গে কথা বলছিলেন পিসিমা। রমার সঙ্গে অধীরের আসন্ন বিয়ের শুভ ঘটনার সম্ভাবনার কথা আলোচনা করছিলেন। একটু আগেই দেখেছেন পিসিমা, উপেনের বাড়ির চাকর রাধু এসে একটা চিঠি দিয়ে গেছে অধীরকে। আশায় উৎফুল্ল হয়ে উঠেছেন পিসিমা। ধারণা করেছেন রমার চিঠি এসেছে। পিসিমাই যে কদিন আগে রমাকে আড়ালে ডেকে ফিসফিস করে শিখিয়ে দিয়ে এসেছেন, তুমি বাচ্চা মাঝে মাঝে অধীরকে চিঠি দিয়ে দুটো ভালো কথা লিখে নেমন্তন্ন করো। জানোই তো আজকালকার শিক্ষিত ছেলে ওসব বড়ই ভালোবাসে। আশার আলো দেখতে পেয়েছেন পিসিমা। বটার মাকে বলেন, ঠিক আমি যা ভাবছি তাই হয়েছে বটার মা। ভগবান বুঝি এতদিনে কৃপা করলেন। পিসিমা অধীরের কাছে এসে খুশি ভরা কণ্ঠে বলেন, কি রে ভাই, তুমি কি চাও যে আমি বিয়ে করি? নিশ্চয়ই। তবে শোনো। পিসিমা এইবার যেদিন আসবেন সেদিন একেবারে শুভ সংবাদ নিয়ে আসবেন। উপেন আর চারুকে
এই আশ্বাস দিয়ে গিয়েছেন পিসিমা। আর দেরি করা উচিত নয়। কিন্তু অধীরের সম্মতির কথা নিয়ে কবে আসবেন পিসিমা, এই কথাই উৎসাহিতভাবে আলোচনা করেন উপেন আর চারুবালা। এবং হঠাৎ সচকিত হয়ে দেখতে পান সত্যই পিসিমা আসছেন, অধীরও সঙ্গে আছে। রমার পড়ার ঘরের ভিতরে গিয়ে বসে থাকে অধীর। পিসিমা ধীরে ধীরে গম্ভীর মূর্তি নিয়ে উপেনের কাছে এগিয়ে আসেন। উপেন বলেন, পিসিমাকে স্মরণ করা মাত্র যখন পিসিমা উপস্থিত হয়েছেন তখন বুঝতে পেরেছি নিশ্চয়ই শুভ সংবাদ আছে। তিক্ত কঠিন মুখ নিয়ে পিসিমা বলেন, হ্যাঁ, শুভ সংবাদ। আমাকে যখন ঠাকুর ঘরে ঢুকে বলতে হয়েছে। কি? বলিয়ে ছেড়েছে গো। অধীরের বিয়ের কথা ঠাকুরকে নিবেদন করতে হয়েছে, ঠাকুরের কৃপা চাইতে হয়েছে, চাইয়ে ছেড়েছে গো। উপেন আর চারুবালা উৎসাহিত হয়ে হাসতে থাকেন, কিন্তু পিসিমার চোখ হতাশ, উদাস ও বিষণ্ণ। পিসিমা হাঁপ ছেড়ে বলেন, অধীর বিয়ে করবে বলেছে। চারু বলেন, দিনক্ষণের কথা? তা জানি না, একটা দিন হলেই হলো। পরীক্ষাটা হয়ে গেলেই ভালো ছিল। চারু বলেন। পিসিমা বলেন, কিসের পরীক্ষা? রমার। রমার পরীক্ষা রমা দিক না কেন, অম্বির তো পরীক্ষা টরীক্ষা নেই। পিসিমা বলেন। চারু চেঁচিয়ে ওঠেন, তার মানে অম্বি? অম্বি মানে কি? পিসিমা আরো জোরে চেঁচিয়ে ওঠেন, অম্বিকেই তো বিয়ে করতে চায় অধীর। পিসিমার কথা শোনা মাত্র নিস্তব্ধ হয়ে আর শূন্য দৃষ্টি তুলে তাকিয়ে থাকেন উপেন আর চারুবালা। পিসিমাকে এক অদ্ভুত বিশ্বাসঘাতিকার মতো মনে হয়, কিন্তু দেখা যায় ভীতভাবে দাঁড়িয়ে আছেন পিসিমা। চারুবালা বলেন, কিন্তু অধীর যদি জানে যে অম্বির জাতটা কি, তাহলে নিশ্চয়ই। সে কি আর জানতে কিছু বাকি আছে? সবই জানে, যার জানবার সেই জানিয়ে দিয়েছে। অদ্ভুত। অধীর কি বলে শুনবে? বলে অম্বি তো এখন উপেন বাবুরই মেয়ে। উপেন বলেন, তবে আপনার আর কি জানবার আছে? আমার কিছুই জানবার নেই। নাতি শুধু জানতে চায় অম্বি রাজি আছে কিনা। পিসিমা বলেন। চারুবালা ধিক্কারের সুরে চেঁচিয়ে ওঠেন, ওর রাজি হতে কি আর বাকি আছে নাকি? জেনে শুনে ইচ্ছে করে এই কাণ্ড করেছে, রাজি হয়েই আছে। পিসিমা বলেন, তবু একবার অম্বিকে জিজ্ঞেস করে অধীরকে তোমরাই জানিয়ে দিও, আমি আর এর মধ্যে নেই। আর এই নাও। অম্বির বিয়ের সেই পাতিপত্র উপেনের হাতের কাছে ছুড়ে দিয়ে পিসিমা চলে গেলেন, পৃথিবীকে ধিক্কার দিতে দিতে, সংসারের অদ্ভুত অনিয়মগুলিকে অভিশাপ দিতে দিতে। বাইরের বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন পিসিমা, চুপ করে রইলেন অনেকক্ষণ, তারপর কাঁদলেন। পিসিমার মনের রাজ্যেও যেন একটা ওলট পালট হয়ে গেল হঠাৎ। শ্যামবাজারের বাড়িতে আর ফিরলেন না পিসিমা। তার নিজের মনের হীনতাকেও আজ যেন দেখতে পেয়েছেন পিসিমা, তাই নিজেকেই অশুচি বোধ করছেন। মনে পড়ে পিসিমার অধীরের সেই কথাগুলি, তোমার কোম্পানি কাগজগুলি কাটতে চাই না, কিন্তু তোমার আশীর্বাদ কাটতে চাই। আবার ফিরে আসেন পিসিমা। নিস্তব্ধ উপেন আর চারুবালার কাছে এসে একটি কাগজের প্যাকেট সঁপে দিয়ে বলেন, এগুলি তোমার কাছেই রাখো। উপেন আতঙ্কিতের মতো তাকান। কেন? 50,000 টাকার কোম্পানির কাগজ, এসব কার জন্য? অম্বিকে দিয়ে গেলাম। যখন হার মেনেছি তখন ভালো করেই হেরে যেতে চাই। আমার সঙ্গে আর দেখা হবে না। আমি এখন কাশি যাব, তারপর কোথায় যাব জানি না। চলে গেলেন পিসিমা। এবারের অন্তরে যেন এক ভয়ঙ্কর পরাভাবের অপমান রেখে দিয়ে পিসিমা সরে পড়লেন। বিস্মিত ও আতঙ্কিত হয়ে শুধু সহ্য করবার চেষ্টা করেন উপেন ও চারুবালা। এ কি কাণ্ড! কোন নিয়ম? রমাকে পছন্দ না করে অম্বিকে পছন্দ করে, কোন প্রেমের চক্ষু? শিক্ষিত উচ্চ বংশীয় অধীর শিক্ষা দেখল না, বংশও দেখল না, রূপও দেখল না, তবে দেখল কি? প্রথমে অধীরের কথা আলোচনা করেন। অধীরের উপর শুধু অভিমানের মতো একটা অভিযোগ ব্যথা দেয় চারুবালাকে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন অধীরের দোষ নয়,
দোষ যার, অলক্ষ্যে দংশন দান করে এবাড়ির এতদিনের স্নেহের শোধ দিল যে সাপিনী, সেই এখন মনের উল্লাস লুকিয়ে ওই ঘরে বসে রয়েছে। পরের মেয়ে, একটা অজাতের মেয়ে এইভাবে এতদিনে কৃতজ্ঞতার শোধ দিল। আড়াল থেকে ছলনার জোরে একটা ভালো ছেলের মনকে উদ্ভ্রান্ত করেছে। রমা পারবে কেন ওই সাপিনীর সঙ্গে প্রতিযোগিতায়? বড় জাত আর ছোট জাতের পার্থক্য এই। কি আশ্চর্য! বলতে বলতে উপেন ছটফট করেন, যেন এই সর্বনাশটুকু করবার জন্যই ধীর স্থির শান্ত অথচ হীন একটা হিংসা একটা বাচ্চা মেয়ের মূর্তি ধরে এই পরিবারের বুকের কাছে দেখা দিয়েছিল। 22 বছর ধরে বড় হয়ে এতদিনে তৃপ্ত হয়েছে এই হিংসা। তাদের নিজের মেয়েকে পৃথিবীর কাছে ছোট করে দিয়ে পালিয়ে যাচ্ছে সেই হিংসাটা। মেয়ের মতো নয়, সাপের মতো! চিৎকার করে ওঠেন চারুবালা। ভুল হয়েছে, চেঁচিয়ে ওঠেন উপেন। তারপরেই নিজেকে সংযত করে বলেন, যাক, আর দেরি করা উচিত নয়। অম্বিকে জানিয়ে দাও, জিজ্ঞাসা করে নাও, তারপর নিঃশব্দে বিদায় করে দাও। আমাদের আর চিৎকার করে লাভ কি? কিন্তু চিৎকার করে ওঠেন চারুবালা, কিন্তু আমাকে বাদ দাও। ও মেয়েকে চেলির জোরে সাজিয়ে দিয়ে আমি উৎসব করতে পারবো না। আমার হাতে মঙ্গল ঘট সাজানো চলবে না। আমি উলু দিতে পারবো না, আমি আশীর্বাদ করতে পারবো না। আমি ফিরে এসে যেন দেখতে পাই তুমি এই সাপের মতোকে বিদায় করে দিয়েছ। ঘর থেকে ছুটে বের হলেন চারুবালা, কিন্তু অম্বি শুনতে পেয়েছে আম্মির আক্ষেপের কঠোর ভাষাগুলি। শুনে চমকে উঠেছে। ছুটে আসে অম্বি এবং চারুবালাকে ছুটে যেতে দেখেই বাধা দিয়ে ডাক দেয় অম্বি, আম্মি! চুপ চুপ, আমি কারোর আম্মি নই। সাপের মতো তুই, রক্তে বিষ আছে তোর। ছুটে যান চারুবালা। অম্বি আর্তনাদ করে পিছু পিছু ছুটে যায়, আম্মি! আম্মি! কিন্তু সর্বনেশে এক আঘাতের বেদনায় তীক্ষ্ণ স্বরে অম্বির গলা যেন হঠাৎ ছিঁড়ে যায়। ভাঙা সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছেন চারুবালা। ছুটে আসে রমা, রূপেন আর অধীর। অচেতন ও দুর্বল অসার দেহ নিয়ে বিছানার উপর পড়েছিলেন চারুবালা। অধীরের টেলিফোনে ডাক শুনে ছুটে এসেছেন অধীরের ডাক্তার বন্ধু। মাথায় আঘাত পেয়েছেন চারুবালা। ডাক্তার বলেন, রক্ত চাই, বি টাইপ রক্ত। কিন্তু চাইলেই এবং টাকা খরচ করতে তৈরি হলেও রক্ত পাওয়ার আশা ছেড়ে দিতে হলো। ডাক্তারের টেলিফোনে জিজ্ঞাসার উত্তরে রক্ত ব্যাংক সংক্ষেপে দুঃখ প্রকাশ করে জানিয়ে দেয়, স্টকে এখন সব টাইপের রক্ত নেই। এ আছে, এবি আছে, আর ও আছে, বি একেবারেই নেই। চিন্তায় পড়লেন ডাক্তার। চলে গেলেন এবং ফিরে এলেন রক্ত আহরণ ও সঞ্চার করবার যন্ত্র সম্ভার সঙ্গে নিয়ে। আর দেরি করলে চলবে না, এই মুহূর্তে রক্ত সঞ্চার করতে হবে চারুবালার দেহে। ডাক্তার ব্যস্ত হয়ে ওঠেন। রক্ত দেওয়ার জন্য উপেন এগিয়ে আসেন। ডাক্তার আপত্তির ভঙ্গিতে বলেন, আপনি বুড়ো মানুষ, আর কেউ নেই? কিন্তু উপেনের অনুরোধে রক্তের নমুনা পরীক্ষা করেই বলে, চলবে না। রমা এগিয়ে আসে। রমার রক্তের নমুনা পরীক্ষা করে দেখে মন্তব্য করেন, চলবে না, আর কেউ নেই, দেরি করলে চলবে না, কুইক। অম্বি এগিয়ে আসতেই উপেন চমকে উঠে বাধা দিতে চেষ্টা করেন, কিন্তু অম্বি বাধা মানে না। অম্বির দুই চক্ষুর কঠোর দৃষ্টি দেখে উপেন হঠাৎ কুণ্ঠিতভাবে চোখ ঘুরিয়ে নেন। অম্বির দেহের উপরেই ডাক্তারের শোণিতগ্রাহী যন্ত্র পিপাসিতের মতো মুখ এগিয়ে দেয়। রক্তের নমুনা পরীক্ষা করে খুশি হয়ে ওঠে ডাক্তারের চক্ষু। মিল মিল পাওয়া গিয়েছে, এই তো সুন্দর বি টাইপ রক্ত। অম্বির রক্তের কণিকা চারুবালারই রক্তের কণিকার একই মায়ার উত্তাপ দিয়ে করা। অম্বির মুখের দিকে তাকিয়ে ডাক্তার বলেন, সুন্দর মিলে গেছে, চলবে। কিন্তু আপনার শরীরও যে দুর্বল মনে হচ্ছে, অনেকখানি রক্ত টানতে হবে, ভয় করছে না তো? অম্বি বলে, আপনি আর একটুও দেরি করবেন না ডাক্তারবাবু। কি আশ্চর্য! অম্বির সারা মুখে কি যেন এক পরম তৃপ্তির আনন্দ উদ্ভাসিত হয়ে উঠেছে। অম্বির দেহ থেকে রক্তধারা আহরণ করেন ডাক্তার। তারপর অন্য ঘরে গিয়ে সংজ্ঞাহীন চারুবালার দেহে রক্ত সঞ্চার করেন। সমাপ্ত হয় ডাক্তারের কাজ। যাবার সময় খুশি হয়ে বলে যান ডাক্তার, আর আশঙ্কা করবার কিছু নেই। ধীরে ধীরে
চেতনা লাভ করেন চারুবালা। উপেন বলেন, হে কি রকম ব্যাপার হলো, হে কেমন রক্তের মিল? অধীর বলে, আপনি কি আশ্চর্য হয়েছেন? হ্যাঁ, আমার সঙ্গে মিলল না, রমার সঙ্গে মিলল না, মিলল গিয়ে। অধীর মৃদু হাসি হাসে। আপনি কি মনে করেন রক্তের মধ্যেও জাত আছে? চারুবালা হঠাৎ চোখ মেলে তাকান। কি বলছো তোমরা? অধীর বলে, আচ্ছা, আমি এবার আসি। আস্তে আস্তে হেঁটে ঘর ছেড়ে বাইরে চলে যায় অধীর। কি কথা বলছিল অধীর? অধীর নয়, আমিই বলছিলাম। আমার একটা অপমান সইতে হলো চারু। উপেন বলেন, কি? কে অপমান করলো? অম্বি। অম্বির রক্তের মধ্যে ডাক্তার তোমার রক্তের মিল খুঁজে পেয়েছে। কি? অম্বি রক্ত দিয়েছে? উত্তেজিত হয়ে উঠে বসতে চেষ্টা করেন চারুবালা। হ্যাঁ। কেন? কেন জানি না, জানে অম্বি, জানেন তোমার ভগবান, জানে এই সংসারের যত অদ্ভুত অনা সৃষ্টির নিয়ম কানুন। শুধু তুমি জানো না, আর আমি জানি না। অবসন্নের মতো আবার বিছানায় লুটিয়ে পড়েন চারুবালা। চারুবালার চোখ ছলছল করে। হার হলো, সব দিক দিয়ে হার হলো চারু। অম্বি দেনা শোধ করে দিল, আর ওকে বলবার কিছু নেই, ওর কথা ভুলে যাও। চারুবালা বলেন, হ্যাঁ, ভুলেই যেতে চাই। যেন নরম হয়ে আসছে চারুবালার মনের কঠোর বিক্ষোভগুলি। চারুবালা ভাঙা ভাঙা স্বরে বলতে থাকেন, দোষ মেয়েটার নয়, দোষ আমাদের ভাগ্যের, এমনই হয়ে থাকে। দয়া করে আমাকে বাঁচিয়েছে অম্বি, ওর ওপর রাগ করবার অধিকারও রইল না। হঠাৎ প্রশ্ন করেন চারুবালা, অম্বি কোথায়? ওই ঘরে। ডাকবো? না, তুমি জিজ্ঞাসা করে এসো। কি? আর কি চাই অম্বি? আমাদের জব্দ করবার আর কোনো শখ যদি থাকে মনে, বলে ফেলুক এখনই। উপেন চুপ করে দাঁড়িয়ে থাকেন। দেখো, আর কোনো কথা বলাই উচিত নয়, শুধু যেটুকু কর্তব্য আছে তাই করো। জিজ্ঞাসা করে এসো কবে বিদায় নিতে চায়, তারপর অধীরকে জানিয়ে দাও। যাওয়ার আগে অম্বির বিছানার কাছেই এসে একবার দাঁড়ায় অধীর। অবসন্নভাবে যেন একটা তন্দ্রা চোখে নিয়ে শুয়ে আছে অম্বি। অম্বিকে প্রশ্ন করে অধীর, কি ব্যাপার? আমার নিঃশ্বাসে বিষ আছে অধীরবাবু, আমি বিশ্বাস করি। আর আমার সবচেয়ে বড় অপরাধ কি জানেন? আমি এখনো বেঁচে আছি। কথার অর্থ? আমি আম্মির এই কষ্টের কারণ। আপনি পিসিমাকে বৃথাই পাঠিয়েছেন, আমি বিয়ে করব না। তাহলে আমাকে তোমার আর বলবার কিছু নেই? আছে, বলো। আমাকে ঘেন্না করে চলে যান, আর আপনি সুখী হন। চলে যাচ্ছি, কিন্তু দুঃখ এই যে তোমাকে ঘেন্না করে যেতে পারলাম না। আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি, কিন্তু তুমি আমাকে ভালোবেসে ভুল করেছ। হ্যাঁ, ভুল করে ভালোবেসেছি অধীরবাবু, বুঝতে পারিনি। অধীর হাসে। তুমি নিশ্চিন্ত হও অম্বি, দুঃখ করো না। তোমার সেই ভুলের কথা ভেবেই আমি সুখী হতে পারবো, এছাড়া সুখী হবার আর কোনো পথ নেই। অম্বি দুহাতে চোখ ঢাকা দিয়ে বলে, ভুলে যাও। উত্তর না পেয়ে আরো ব্যাকুল হয়ে অম্বি বলতে থাকে, তুমি সুখী হবে, রমাকে বিয়ে করো, আমার কথা রাখো। অম্বির চিঠিকে দুমড়ে মুচড়ে অম্বির বিছানার উপর ফেলে দেয় অধীর। এই অনুরোধ করে বৃথা আমাকে অপমান করো না অম্বি। রমা বেচারাকে ঠকাবার পরামর্শ আমাকে দিও না, তার চেয়ে ভালো আমি জীবনে ঠকে যাই। চলে যায় অধীর। কিন্তু অম্বি বুঝতে পারে না যে অধীর চলে গিয়েছে। অম্বি বলে, কিন্তু আমাকে ক্ষমা করে যাও। আপ্পি আর আম্মির মুখের হাসি নষ্ট করতে পারবো না আমি। আমার এই দুর্বলতা ক্ষমা করো। দরজা পর্যন্ত এসেই থমকে দাঁড়ান এবং শুনে চমকে ওঠেন উপেন। এ কি, কার সাথে কথা বলছে অম্বি? শুনতে থাকেন উপেন।
অধীরের পায়ের শব্দ হনহন করে বাইরে বারান্দার উপর দিয়ে যেন ছুটে চলে যাচ্ছে। বাইরের অন্ধকার থেকে একটা দমকা বাতাস ঘরে এসে ঢোকে। ফরফর করে দুমড়ানো একটা চিঠি ঘরের ভিতর থেকে উড়ে এসে উপেনের পায়ের কাছে লুটিয়ে পড়ে। চমকে ওঠেন উপেন। চিঠি পড়েন উপেন। চিঠির ভাষা বলছে, তুমি ভুল করো না, রমাকে বিয়ে করো, তাহলেই আমি সুখী হব। পরেই বিস্ময়ের অপলক চক্ষু নিয়ে তাকিয়ে থাকেন এবং পর মুহূর্তে ঘর ছেড়ে চলে গিয়ে উপেন চেঁচিয়ে ওঠেন, হেরেছি চারু, সত্যি হেরে গিয়েছি। অম্বির কাছে আমাদের জীবনের সব ভুলের অহংকার হার মেনেছে। চিঠি পড়েন, উঠে বসেন এবং চোখ বন্ধ করেন চারুবালা। উপেন বিচলিত হয়ে বলে, বলো চারু, এ কি মেয়ের মতো একটা প্রাণের কথা, না মেয়ের চেয়েও? দেখো এখন, স্বীকার করো, যাকে মেয়ে বলে মানতে ভয় করেছিলে সেই তোমার মেয়ের চেয়েও? চারুবালা বলেন। উপেন ব্যাকুল ভাবে বলতে থাকতে থাকেন, হার মেনেছি চারু, মানতেও বড় আনন্দ হচ্ছে। অম্বি আমাদের ফাঁকি ধরিয়ে দিয়েছে। অম্বি, অম্বি। উপেন ছটফট করতে করতে অম্বির ঘরের দরজার কাছে এসে দাঁড়ান। তারপর ডাক দেন, আয়, একবার কোনো মতে কষ্ট করে তোর আম্মির কাছে আয় অম্বি। অপরাধিনীর মতো ধীরে ধীরে এগিয়ে এসে চারুবালার বিছানার কাছে দাঁড়ায় অম্বি। চারুবালার চোখ দুটো ঝকঝক করে। অপলক চোখে অম্বির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপরেই হঠাৎ জলে ভেজা রোদের মতো এক ঝলক স্নিগ্ধ হাসির আভা ফুটে ওঠে চারুবালার চোখ মুখ জুড়ে, যেন থমথম করতে থাকে। চারু বলেন, অধীর তোকে বিয়ে করতে চায়, তুই রাজি আছিস তো? অম্বি বলে, না। কেন? আমি বিয়ে করতে চাই না। কেন? রমার বিয়ে হোক, কিন্তু তোরও তো বিয়ে হওয়া চাই। না, চাই না। আমি যে তোমাদের। বল, চুপ করে রইলি কেন? বল, তুই আমাদের কে? কেঁদে ফেলে অম্বি। আমি তোমাদের ছেলের মতো, চিরকাল তোমাদের কাছেই থাকতে চাই। আমি চলে গেলে তোমাদের দেখবে কে বলো? বেদনা ভরা লজ্জার আঘাতে আহত হয়ে চমকে ওঠেন চারুবালা উপেন। উপেন বলেন, আমাদের অনেক ভুল হয়েছে অম্বি, কিন্তু তুইও এখন ভুল করছিস। বিয়ে তোকে করতেই হবে এবং অধীরের সঙ্গেই হবে। কেন আপনি? কেন আবার কি? আমরা হাসতে চাই, আবার কাঁদতেও চাই। তোকে সুখী করতে চাই, আবার তোকে ছেড়ে দেবার দুঃখে কষ্ট পেতেও চাই। তুই তো বুঝবি না কেমন দুঃখ। তুই যে আমাদেরই। আপনি! চেঁচিয়ে ওঠে অম্বি। উপেনের মুখের দিকে জল ভরা দুই চক্ষু দৃষ্টি নিয়ে যেন বিদ্রোহিনীর ভঙ্গি করে দাঁড়িয়ে থাকে অম্বি। যেন শেষ বোঝাপড়ার জন্য মরিয়া হয়ে উঠেছে অম্বির সমস্ত অন্তর। উপেনের মুখের ওই ভাষাকে সহ্য হয় না। হাত দিয়ে উপেনের মুখ চেপে ধরে অম্বি। বলো না আপনি, আরো কথা বলো না, সহ্য করতে পারবো না। চারুবালা বলেন, শোন অম্বি। উপেন বলেন, আরে তুই যে আমাদেরই মেয়ে। শুনে শিউরে উঠে তারপরেই যেন স্তব্ধ হয়ে উপেনের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকে অম্বি। তারপরেই মেঝেতে লুটিয়ে পড়ে চারুবালার পিঠের ওপর মুখ লুকোয় অম্বি। গুনগুন করে কাঁদতে থাকে। সারা জীবন উৎকর্ণ হয়েছিল অম্বির প্রাণ যে সত্যের ঘোষণা শোনবার জন্য। এতদিনে এই অদ্ভুত এক লগ্নে সেই সত্যের ধ্বনি শুনতে পেল অম্বি। মেয়ের মতো নয়, আমাদেরই মেয়ে। আহ! সারা জীবনের একটা অভিমানের জ্বালা জুড়িয়ে গেল। চারুবালা অনুযোগ করেন, ছি, কি করছিস অম্বি? সব মেয়েরই বিয়ে হয়, বাপ মাকে ছেড়ে থাকতেও হয়। অকস্মাৎ রমা বিস্মিত চক্ষু নিয়ে উপস্থিত হয়ে প্রশ্ন করে, এ কি, অম্বি কাঁদছে কেন? চারুবালা হাসে, বিয়ের কথা শুনে কাঁদছে। রমা আশ্চর্য হয়, বিয়ে? কার বিয়ে? অম্বির। রমা বলে, কার সঙ্গে? অধীরের সঙ্গে। ঝক করে হেসে ওঠে রমার কৌতুকদীপ্ত দুই চক্ষু। রমা বলে, তোমরা বিশ্বাস করছো বুঝি অম্বি কাঁদছে? চারুবালা বলে, চুপ কর তুই।
আমি বলছি হাসছে, নিশ্চয়ই হাসছে। এগিয়ে এসে জোর করে অম্বির মুখ তুলে ধরে রমা। হ্যাঁ, অম্বির চোখ সত্যিই জল ভরা, কিন্তু তারই মধ্যে দেখা যায় অম্বির দুই ঠোঁটে যেন এক কৃতার্থ জীবনের হাসি সলজ্জ আভাস দিয়ে ফুটে উঠেছে। যেন একটা শিশুর কচি মুখের হাসি, যেন বহুদূর হতে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বাবা মার কোলের কাছে লুটিয়ে পড়েছে, আর সেই আনন্দ সইতে না পেরে হেসে উঠেছে। অম্বির মুখের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রমা হাসে। আমি আগেই জানতাম। শেষ হলো সুবোধ ঘোষের লেখা উপন্যাস সুজাতা। আমার পাঠ আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো উপন্যাসটি জানাতে ভুলবেন না। আর এছাড়াও আমার পাঠ করা অন্যান্য অনেক গল্প উপন্যাস আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকেও আপনারা গল্প উপন্যাস শুনতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।